Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 Study Channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং এই সিরিজের টার্গেট গ্রুপ সি এবং ডি এর জন্য আমরা যে সিলেবাস পেয়েছি সেখানে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস নিয়ে দেখবে একটি টপিক অ্যাড করা হয়েছে। তো সেই এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস রিলেটেড ক্লাস কিন্তু আমরা করতে যাচ্ছি এখন। তো এখানে টার্গেট গ্রুপ সি এবং ডি এর জন্য যে ক্লাসগুলো হচ্ছে পরপর ক্লাস নাম্বার রয়েছে, আজ সেখান থেকে 10 নম্বর ক্লাস। তো আমাদের যে ডিসেম্বরের ক্লাস রুটিন আছে প্রত্যেকে একবার দেখে নাও। সকাল 7:30 থেকে আমরা ক্লাস পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে। অন্যান্য ক্লাস কোন চ্যানেলে কোন ক্লাস হয় তোমরা ফলো রাখো। আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশন, এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক যথাসময়ে তুমি পেয়ে যাবে। পাশাপাশি আমরা যে পেড কোর্স গুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এখানে বিভিন্ন পরীক্ষা রিলেটেড ব্যাচ তুমি পাবে। শুধু যে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য নয়, আর অন্যান্য রাজ্য সরকারের পরীক্ষা, কেন্দ্র সরকারের সমস্ত ধরনের পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে। এবং আমাদের নতুন যে ব্যাচ রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য অনলি ফর প্র্যাকটিসের জন্য দুর্দান্ত একটি ব্যাচ। মাত্র 1.5 মাসের মধ্যে টোটাল যে সিলেবাস গুলো আছে, যে সিলেবাস দেওয়া হয়েছে অফিসিয়ালি, সেই সিলেবাস ধরে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে। প্রয়োজনে তুমি অবশ্যই জয়েন করতে পারো। এখানে আমাদের টিচার নাম্বার তুমি দেখে নাও। ক্লাস তোমরা কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই কিন্তু বুঝে নেবে। ক্লাসের যে কোয়ালিটি এবং যে সংখ্যা, সেটা তুমি দেখলেই বুঝতে পারবে যে ক্লাসটি কি লেভেলের নেওয়া হচ্ছে বা ব্যাচটি কি লেভেলের আছে। পাশাপাশি আমাদের এসএসসি জিডি নতুন ব্যাচ শুরু হয়েছে, ফাউন্ডেশন ব্যাচ, যেটি 3 মাসের একটি ফাউন্ডেশন ব্যাচ হবে। এখানেও দেখতে পাচ্ছ অনেক টিচার আছে এবং সেখানে লাইভ এবং রেকর্ডেড সমস্ত রকমের ক্লাস অ্যাভেলেবেল এখানে থাকছে। ওকে, তো জেনারেল অ্যাওয়ারনেস এই যে সিলেবাস দেওয়া হয়েছে অফিসিয়ালি গ্রুপ সি এর জন্য, আমরা গ্রুপ সি এই সিলেবাস কভার করলে কিন্তু অটোমেটিক্যালি গ্রুপ ডি তুমি পেরে যাচ্ছ, আলাদা করে আর কিছু বলার নেই। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস এটা গ্রুপ ডি আছে কিনা আমার খেয়াল নেই, বাট এই জিনিসটা কিন্তু তোমার গ্রুপ সি সিলেবাসে তুমি পাচ্ছ এবং অবশ্যই একটু চর্চায় রাখতে হবে। তো আমরা এর আগে একটি ক্লাস নিয়েছিলাম এনভায়রনমেন্ট, একদম বেসিক ক্লাস, বাস্তুতন্ত্র কি, বায়োম কি, বায়োমাস কি, বাস্তুতন্ত্রের পিরামিড কি ইত্যাদি বিষয় আলোচনা করেছিলাম। আজকে আমরা ওভারঅল বিভিন্ন ধরনের এমসিকিউ সলভ করব। কোশ্চেন নাম্বার 1, ইকোলজি। এই শব্দটি কি ধরনের শব্দ? আগের ক্লাসে হয়তো বলেছিলাম, এই প্রশ্নটা হয়তো ছিল। ইকোলজি, ইকোলজি শব্দটি দুটো শব্দ থেকে এসেছে, ঐকস এবং লোগোস, যার অর্থ হচ্ছে ঐকস অর্থাৎ বাসস্থান, লোগোস অর্থাৎ জ্ঞান। ইকোলজি যেটাকে আমরা বলি বাস্তুবিদ্যা, এটি একটি গ্রিক শব্দ। এই ইকোলজি কথাটি প্রথম কে বলেছিলেন? বিজ্ঞানী আর্নেস্ট হেগেল। বিজ্ঞানী হেগেল ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন। কোশ্চেন নাম্বার 2 বলা হচ্ছে ফল। ফল সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলি? ফল সংক্রান্ত বিদ্যা, স্টাডি অফ ফ্রুটস, এটাকে আমরা কি বলি? পোমোলজি, পেটোলজি, অ্যান্থোলজি, পেরোলজি। সঠিক উত্তর এখানে কি হবে? ফল সংক্রান্ত বিদ্যা যেটাকে আমরা বলি পোমোলজি। ফল চাষ যেটাকে বলা হয় পোমম কালচার। প্রশ্ন নম্বর 3, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে নিচে কোন শস্যটি? জোয়ার, আলু, মটরশুঁটি নাকি সূর্যমুখী? সঠিক উত্তর এখানে কি হবে বলো? জোয়ার, আলু, মটরশুঁটি নাকি সূর্যমুখী? মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে মটরশুঁটি। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। মটরশুঁটি যেটাকে আমরা ইংলিশে বলি পি। কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়? দেখো এখানে পরিবেশের ক্লাস, কিন্তু এই ধরনের কোশ্চেন তুমি বায়োলজিতেও পেতে পারো। পরিবেশ বিদ্যাটা টোটাল ওভারঅল অনেক বিষয় এখানে আসে, ঠিক আছে? ওভারঅল তুমি লাইফ সায়েন্সের কিছু বিষয় এখানে পেতে পারো, বা তুমি ইতিহাসের কিছু বিষয়, ভূগোলের কিছু বিষয় পরিবেশের মধ্যে ইনক্লুডেড আছে। তো ওভারঅল এই ক্লাসটি আমরা একটা মিক্সচার আকারে পরিবেশ রিলেটেড বিষয়ের মধ্যে রেখেছি। ভয় পেলে আমাদের অ্যাড্রিনালিন এই হরমোন কিন্তু প্রকৃত হয়। অ্যাড্রিনালিন হরমোন যেটাকে বলা হয় জরুরিকালীন হরমোন, এটা
অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয়, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটাকে বলা হয় জরুরিকালীন বা আপৎকালীন হরমোন। তুষার চিতাবাঘের জন্য বিখ্যাত নিম্নের কোন জাতীয় উদ্যান? স্নো লেপার্ড। তুষার চিতাবাঘের জন্য বিখ্যাত নিম্নের কোন জাতীয় উদ্যান? জিম করবেট জাতীয় উদ্যান, হেমিস জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান। সঠিক উত্তর কি হবে? তো ভারতের যে জাতীয় উদ্যানগুলো আছে তার মধ্যে সর্বপ্রথম যেটি জাতীয় উদ্যানের স্বীকৃতি পেয়েছিল সেটি হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান বা প্রথম ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান। হেমিস ন্যাশনাল পার্ক এটি হচ্ছে লাদাখে এবং এটি তুষার চিতাবাঘের জন্য বিখ্যাত। স্নো লেপার্ড এটি কোথায় আছে? লাদাখ ভারতের বর্তমান বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। তো লাদাখের হেমিস জাতীয় উদ্যানে তুষার চিতাবাঘ পাওয়া যায়। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায়? এটা আসামে, আসাম রাজ্যে আছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এটি হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। একশৃঙ্গ গন্ডার এখানে পাওয়া যায় যার জন্য বিখ্যাত। একশৃঙ্গ গন্ডার বা ওভারঅল যদি বলো গন্ডারের সংখ্যা সব থেকে বেশি আছে এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এটি একাধারে ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও অন্তর্ভুক্ত আছে। গির ন্যাশনাল পার্ক এটি কোথায় আছে? গির জাতীয় উদ্যান এটা আছে স্যার গুজরাটে। এটি কোথায় আছে? গুজরাট। এবং এই গুজরাটের গির ন্যাশনাল পার্ক এটি সিংহের জন্য বিখ্যাত। সিংহের জন্য বিখ্যাত গির জাতীয় উদ্যানটি মনে থাকবে। পরবর্তী কোশ্চেনে আসবো, ভারতের বন্য প্রাণী সুরক্ষা আইন চালু হয়েছে নিম্নের কোন সালে? বন্য প্রাণী সুরক্ষা আইন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, বন্য প্রাণী সুরক্ষা আইন এটি চালু হয়েছে কোন সালে? 2002 সালে, 1952, 1972, 1986। সঠিক উত্তর হবে স্যার 1972 সালে। 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, বন্য প্রাণী সুরক্ষা আইন 1972 সালে। এটা কিন্তু মনে রাখতে হবে। ওয়াইল্ড লাইফ বোর্ড গঠিত হয় 1952 সালে। ওয়াইল্ড লাইফ বোর্ড 2002 সালে আসে বায়োডাইভার্সিটি অ্যাক্ট, জীববৈচিত্র্য আইন। বায়োডাইভার্সিটি অ্যাক্ট বা আইন ভারতে চালু হয়েছে 2002 সালে। বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য আইন 1952 সালে। বোর্ড অফ ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী সংক্রান্ত বোর্ড একটি গঠিত হয়েছিল, সেটি হচ্ছে 1952 সালে। আর প্রশ্নটা ছিল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এটা আমরা বলছি 1972 সালে। 1986 সালে একটি অ্যাক্ট আছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, এনভায়রনমেন্ট পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ সুরক্ষা আইন, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। এটা তোমরা একই সঙ্গে মনে রাখো। তাহলে এখানে আমরা চারটি সাল দিয়ে চারটি কথা বলেছি। প্রথম যেটা 2002 সালে বায়োডাইভার্সিটি অ্যাক্ট, 1952 সালে বোর্ড অফ ওয়াইল্ড লাইফ বন্য প্রাণী সংক্রান্ত একটা বোর্ড গঠিত হয়। 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। এরপরে দেখবে প্রজেক্ট টাইগার ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু হলো 1973 সালে। প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র সংরক্ষণ শুরু হয় ভারতে 1973 সালে। প্রজেক্ট এলিফ্যান্ট হাতি সংরক্ষণ 1992 সালে। এই সালগুলো কিন্তু আসে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1984 সালে আমরা জানি ভোপালের গ্যাস লিক দুর্ঘটনা হয়, এমআইসি। তো পরবর্তীতে এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট চালু হয় ভারতে 1986 সালে। ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ সময়ের ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে আন্তর্জাতিক চুক্তি কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
ওজন ক্ষয়কারী যে পদার্থ অর্থাৎ সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, বিভিন্ন ধরনের ক্লোরোফ্লোরোকার্বন আছে সিএফসি, যার বাণিজ্যিক নাম ফ্রেয়ন। আমরা বাড়িতে রেফ্রিজারেটর বা ফ্রিজ যেটা ব্যবহার করছি, সেই ফ্রিজ থেকে দেখবে ফ্রিজে যেমন ভিতরে গরম হচ্ছে, ফ্রিজের দুই সাইড হাত দিয়ে দেখবে গরম, তো সেখান থেকে ঠান্ডা করছে আর গরম হাওয়া বাইরে ছাড়ছে। তো এই যে গরম হাওয়ার মধ্যে থাকে সিএফসি, যেটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরের লেয়ারটাকে ধ্বংস করছে, এবং যার ফলে দেখা যাবে যে বিভিন্ন জায়গায় ওজোন স্তরের ঘনত্ব কমে গেছে, কোথাও লিকেজ বা ক্ষয় হয়ে গেছে, ওজোন স্তরে হোল হয়েছে আন্টার্কটিকাতে বহু এলাকা জুড়ে। তো এই ওজোন স্তর ক্ষয় যাতে রোধ করা যায় তার জন্য যে আন্তর্জাতিক চুক্তি হয় সেটি হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। এই মন্ট্রিল প্রোটোকল এটি হয়েছিল কোথায়? কানাডা দেশে। কানাডা দেশে একটি শহর যার নাম মন্ট্রিল, যেখানে এই ওজোন স্তর ক্ষয় যাতে আটকানো যায় সেই জন্য একটা আন্তর্জাতিক চুক্তি হয় সেই মন্ট্রিল শহরে, যেটি হয় কত সালে? 1987 সালে 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর এই দিনটি আমরা বিশ্ব ওজোন দিবস হিসেবে পালন করি। ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণের জন্য সচেতনতামূলক একটা দিবস পালিত হয় সারা বিশ্ব জুড়ে। সেটি কত তারিখ? 16 সেপ্টেম্বর, যেটা ওয়ার্ল্ড ওজোন ডে। বিশ্ব ওজোন দিবস পালিত হয়। বিশ্ব ওজোন দিবস, বিশ্ব ওজোন দিবস পালিত হয় কবে? 16 সেপ্টেম্বর। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, এটাও পরীক্ষা আছে। চুক্তিটা কবে হয়? 1987 সাল 16 সেপ্টেম্বর, মনে থাকবে। পরবর্তী কোশ্চেন আসবো। প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট কিসের সঙ্গে যুক্ত? প্যারিস এগ্রিমেন্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি চুক্তি হয়, এটা পরিবেশ সংক্রান্ত একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে কি নিয়ে? গ্রিন হাউস, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিল্প দূষণ, কৃষিজ দূষণ। মনে রাখবে, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানোর জন্য একটা আন্তর্জাতিক এগ্রিমেন্ট বা চুক্তি হয়, সেটাকে প্যারিস এগ্রিমেন্ট বলা হচ্ছে। আচ্ছা, এখানে পরবর্তী একটা প্রশ্ন আসবো যে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনকে নিয়ে একটা এখানে কনভেনশন হয়, এটি কোথায় হয়, কোন সালে অনুষ্ঠিত হয়? কোশ্চেন নাম্বার 9 কি হবে এখানে? সঠিক উত্তর বলো। প্রত্যেকের কোশ্চেন গুলো বুঝতে পারছো এবং কোশ্চেন গুলো লেভেলটাও তোমরা বুঝতে পারছো যে শুধু যে পরিবেশ মানে খুব ইজি মানে ব্যাপার তা নয়, এরকম ধরনের লেভেলের কোশ্চেনও কিন্তু হতে পারে, বা আমরা প্র্যাকটিস করে যাব। আগে আমাকে সব রকম রেডি রাখতে হবে অস্ত্র, তাই তো? যুদ্ধ নামার আগে সমস্ত রকম বিষয় সঙ্গে রাখতে হবে, তবেই তো কনফিডেন্সটা আসবে। এটা হচ্ছে রিও শহর। রিও হচ্ছে রিও ডি জেনেরিও, যেটি তোমার ব্রাজিলে 1993 সালে হয়। আচ্ছা, কিয়োটো প্রোটোকল এটা কি নিয়ে ছিল স্যার? কিয়োটো প্রোটোকল এটি 1997 সালে, এটাও কিন্তু গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট নিয়ন্ত্রণ, গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণ, পাশাপাশি ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে গ্লোবাল ওয়ার্মিং বা যেটাকে আমরা বলছি বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতামূলক একটা বৈঠক বা সম্মেলন হয় বা প্রোটোকল, যেটাকে আমরা বলছি কিয়োটো প্রোটোকল। সেটি কিন্তু 1997 সালে হয়। এটাও ইম্পর্টেন্ট। কিয়োটো শহরটা কোথায় স্যার? জাপানে। জাপানে একটা শহর। প্যারিস সমঝোতা যেটা আগের পয়েন্টে আমরা করলাম, সেটা 2015 সালে হয়। প্যারিস এগ্রিমেন্ট, এটা সালটা তোমাদের বলা হয়নি। প্যারিস মানে বুঝতে পারছো এটা কোথায়? ফ্রান্স। ফ্রান্সের রাজধানী কোথায়? প্যারিসে। সেই প্যারিসে সম্মেলনটা হয় 2015। এটাও গ্রিন হাউস গ্যাস রিলেটেড। এটার আগে আমরা দেখতে পাবো যে 1997 সালে কিয়োটো চুক্তি হয় বা কিয়োটো প্রোটোকল। কিয়োটো শহরটা কোথায়? জাপানে।
এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস নিঃসরণটা নিয়ন্ত্রণ, পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটাকে কিভাবে কমানো যায় সেই উদ্দেশ্যে হচ্ছিল। কোশ্চেন নাম্বার 10, নিম্নলিখিত কোনটি সমুদ্রের জলের প্রধান দূষক? নিম্নলিখিত কোনটি সমুদ্র জলের প্রধান দূষক? কীটনাশক, খনিজ তেল, আর্সেনিক, পারদ। দেখো, সমুদ্রের জলের প্রধান দূষক আমরা বলতে পারি খনিজ তেল। খনিজ তেল মানে কি? খনিজ তেল যে লিকেজ হয় অনেক সময়, যেটাকে আমরা অয়েল স্পিল বলে থাকি পরিবেশ দূষণে। অয়েল স্পিল অর্থাৎ তেলের ট্যাঙ্কার তোমার হয়তো কোনো কারণবশত সমুদ্রের জলে পড়ে গেল, মিশে গেল, বা কোনো দুর্ঘটনা ঘটলো, এটাই হচ্ছে কীটনাশক। সমুদ্রের জলে দূষণের মধ্যে পড়ছে না, বা আর্সেনিক, পারদ এটাও নয়। কোন শহরে প্রথম আলোক রাসায়নিক ধোঁয়াশার দুর্যোগ দেখা গিয়েছিল? আলোক রাসায়নিক ধোঁয়াশা, যেটাকে ইংলিশে বলা হয় ফটোকেমিক্যাল স্মগ, যার জন্য দায়ী থাকে পারঅক্সিঅ্যাসিটাইলেটেড প্যান থাকে, কিটোন যৌগ, অ্যালডিহাইড, এগুলোর মিশ্রণে সূর্যের আলোর উপস্থিতিতে যে বিক্রিয়া হয় এবং একটা ধোঁয়াশা তৈরি হয়, যেটা তো শ্বাস নেওয়া খুব কষ্টকর, মানুষ মারাও যায়। তো এই আলোক রাসায়নিক ধোঁয়াশার দুর্যোগ প্রথম দেখা গিয়েছিল সেটা লস এঞ্জেলস, আমেরিকাতে 1932 বা তার ওই সংক্রান্ত 40-এর দশক বা 30-এর দশকের দিকে। বায়ু দূষক রূপে হাইড্রোকার্বন, যেটা আমরা বলি, এই হাইড্রোকার্বন এর উৎসটা কি? পারমাণবিক কেন্দ্র, কলকারখানার ধোঁয়া, তৈল খনি থেকে বা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে? উত্তর কি হবে এখানে? বায়ু দূষক রূপে হাইড্রোকার্বন এর উৎসটা হচ্ছে কলকারখানার ধোঁয়া বা অন্যান্য আরো বিষয়বস্তু থেকে। সোরিয়া রোবাস্তা, এটি কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? যদিও বিজ্ঞানসম্মত নাম নিয়ে খুব একটা কোশ্চেন আসে না, তবুও একটা দুটো আমরা এখানে পড়তেই পারি। বট, অশ্বত্থ, শাল, সেগুন। সঠিক উত্তর এখানে মনে রাখবে শাল গাছ, যেটি একটি পর্ণমোচী গাছ। শাল গাছ খুব দামি গাছ, কিন্তু শাল কাঠ নিয়ে বিভিন্ন ঘরের ফ্রেম তৈরি করা, অর্থাৎ খুব শক্ত মজবুত কাঠ, শাল কাঠ। সর্দি কাশি তাড়াতে ওষুধের উৎস কোনটি? এখানে সাপের বিষ দিলে, সাপের বিষ থেকে অনেক চিকিৎসার ওষুধ তৈরি হয়, কিন্তু সাপের বিষ দিলে মানুষ মারা যাবে। তো সাপের বিষ দিয়ে কিন্তু বিষক্ষয় আমরা বলি না, অ্যান্টিডোট তৈরি করা হয়। সাপে কামড়ালে উল্টো সাপের বিষ দিয়ে কিন্তু আবার অ্যান্টিডোট তৈরি করা হয়। অশ্বগন্ধা গাছ, তুলসী গাছ, নিম গাছ। তো আমরা দেখবো সর্দি কাশি হলে তুলসী গাছের পাতার রস দেখবে বাড়িতে যারা অভিভাবক তারা অনেক সময় খাওয়ায়। তো সেই তুলসী গাছ কিন্তু একটা দারুণ সোর্স সর্দি কাশি সারানোর জন্য। ওকে, কোশ্চেন নাম্বার 15, লিউকোমিয়া বা রক্তের ক্যান্সার, যেটাকে আমরা বলি ব্লাড ক্যান্সার, অ্যাকচুয়ালি এটা ব্লাড ক্যান্সার, লিউকোমিয়া, এর ওষুধ নাম হচ্ছে ভেনক্রিস্টিন। এর উৎস কোনটি? কোন গাছ বা কোন উৎস? মৌমাছি, নানান্তরা, সিনকোনা, স্টার্টগন্ধা। কোন গাছ থেকে এই ব্লাড ক্যান্সার ওষুধ তৈরি হয়? ব্লাড ক্যান্সার মানে কি? আমাদের শরীরে যে রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যে মানুষের রক্তে আনুমানিক 45 থেকে 50 লক্ষ পার লিটার রক্তে থাকে। ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসুল, শ্বেত রক্তকণিকা, এর সংখ্যা যখন স্বাভাবিকের তুলনায় খুব বেড়ে যায়, সেই সিচুয়েশনটাকে বলা হয় লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার। ঠিক আছে, ব্লাড ক্যান্সারের যে ওষুধ সেটা নয়নতারা উদ্ভিদকে কাজে লাগিয়ে বহু উদ্ভিদ থেকে পাওয়া যায়। অপশন বি সঠিক উত্তর হবে। কোচিং এই শব্দটির অর্থ কি? কোচিং মানে কি ডিম ভাজা, নাকি চোরা শিকার, বেআইনি ভাবে গাছ কাটে, গন্ডার মারা, বাঘ মারা? এই টার্মটা অ্যাকচুয়ালি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় বলো? কোচিং শব্দের অর্থ অ্যাকচুয়ালি
এখানে পরিবেশের নিরীক্ষে আমরা বলি চোরা শিকার, বেআইনিভাবে গাছ কাটা, এটাকে বলা কোচিং। তিস্তা জলবন্টন বিবাদে কোন দেশগুলি যুক্ত? তিস্তা নদী যার উৎস হচ্ছে সিকিম থেকে, তাই তো? সিকিম থেকে তিস্তা নদী সিকিমের পর আমাদের পশ্চিমবঙ্গের পর বাংলাদেশে প্রবেশ করেছে, তাই তো? সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে এবং এটি পশ্চিমবঙ্গের পরে বাংলাদেশে যমুনা নদীতে, অর্থাৎ যে নদী ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে সেই নদীতে পতিত হয়েছে। অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র না, যেটা বাংলাদেশের যমুনা নাম নিয়েছে। তিস্তা জলবন্টন বিবাদ আছে। তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের ত্রাসের নদী, খুবই বন্যা হয়, বন্যার ফলে অনেক জায়গায় কি হয়, বাঁধ ভেঙে যাওয়া থেকে শুরু করে নানান রকম ক্ষয়ক্ষতি হয়। তো এর একটা জলবন্টন বিতর্ক আছে ভারতের সঙ্গে বাংলাদেশে, ঠিক আছে? এখানে কিন্তু ভারত সিকিম বাংলাদেশ করলে হবে না, এখানে কোন দেশগুলি বলা হয়েছে। এখানে তুমি সিকিম বলতে পারবে না, সিকিম তো ভারতের মধ্যে, তাই তো? সিকিম তো দেশ নয়। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো ভারত এবং বাংলাদেশ, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, বন্য প্রাণী এবং বন্যপ্রাণী সংরক্ষণ এটা পরিবেশ বিদ্যার বিষয় এবং প্রাণী বিজ্ঞানের বিষয়। যাই কোশ্চেন নাম্বার 19, ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায়? ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায়? ইটাই এই রোগটি আমরা জানি এটি হচ্ছে ক্যাডমিয়াম দূষণে হয়। ক্যাডমিয়াম একটি ধাতু, এই ক্যাডমিয়াম ধাতব দূষণে ইটাই রোগ হয়। সিডি যার সংকেত, এটি প্রথম খুঁজে পাওয়া যায় জাপানে। জাপান এখানে সঠিক উত্তর হবে। পারদ দূষণে হয় মিনামাটা, সেটা প্রথম জাপানে দেখা যায়। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বেতার তরঙ্গকে প্রতিফলিত বলে কোন স্তর? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তো তুমি যখন পরিবেশ বিজ্ঞান পড়া শুরু করবে, পরিবেশ, সেখানে পরিবেশ গঠিত হচ্ছে আমরা বলি জীবমণ্ডল, বায়ুমণ্ডল, অষ্টমণ্ডল। যেটা জীবমণ্ডলটা গঠিত হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং অষ্টমণ্ডল। তো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর তোমাকে পড়তে হবে। সেই স্তরের মধ্যে সর্বনিম্ন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এবার পরপর স্তর রয়েছে। আয়নোস্ফিয়ার আছে, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার থেকে। উদ্ভিদের দেহে প্রোটিন সংশ্লেষের জন্য কোন গ্যাস দরকারি? প্রোটিন সংশ্লেষ করার জন্য কোন গ্যাসটি খুবই দরকার? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। সঠিক উত্তর কি হবে বলো? প্রোটিন সংশ্লেষের জন্য যে দরকারি গ্যাস সেটি হচ্ছে নাইট্রোজেন। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। জলাভূমিকে মানবদেহের যে অংশের সঙ্গে তুলনা করা হয়, মানবদেহের কোন অংশের সঙ্গে তুলনা করা হয়? মাথা, বুক, কিডনি, লিভার। জলাভূমিকে বলা হয় পৃথিবীর কিডনি, তাই তো? বা পরিবেশের কিডনি বলা হয়। তো মানবদেহের কিডনির সঙ্গে অর্থাৎ বৃক্কের সঙ্গে তুলনা করা হয়। বৃক্ক মানে কিডনি। ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিডাকশন ডে অর্থাৎ বিপর্যয় লঘূকরণ দিবস, এটি কবে পালিত হয়? বিপর্যয় লঘূকরণ দিবস অর্থাৎ বিপর্যয় কমানোর জন্য যে প্রচেষ্টা, সেটাকে নিয়েও একটা দিবস পালিত হয়, সেটাকে বলা হচ্ছে ডিজাস্টার রিডাকশন ডে। এটি ইন্টারন্যাশনালি পালিত হয় কোন তারিখে? 13 জানুয়ারি, 15 মে, 25 এপ্রিল, 13 অক্টোবর। সঠিক উত্তর কি হবে এখানে? উত্তর হয়ে যাবে 13 অক্টোবর। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের? বায়োডাইভার্সিটি, যেটাকে আমরা বলছি জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্যকে সাধারণত বাস্তুতন্ত্রের যে বৈশিষ্ট্য, সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়, আলফা, বিটা, গামা। তো ভারতের মতো একটা বৃহৎ দেশের যে বাস্তুতন্ত্রের
জীব বৈচিত্র্য, সেটাকে আমরা গামা ডাইভার্সিটি বলি বা গামা বৈচিত্র্য। পাঞ্চেত পাহাড় নিম্নলিখিত কোন জেলাতে অবস্থিত? পাঞ্চেত পাহাড় এটি কোন জেলায় অবস্থিত? এই কোশ্চেন গুলো ভূগোলে তুমি পাবে, পরিবেশেও পাবে। ঠিক আছে, এটা হবে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া রাজ্যে। কোশ্চেন নাম্বার 26, কোন প্রাণীটি অমেরুদণ্ডী? উত্তর কি হবে? তোমরা হোমওয়ার্ক করবে। আমরা 25টি কোশ্চেন আগে করানো হয়েছে এবং এর মধ্যে তোমরা যেগুলো ভুল করেছো বা আদৌ জানতে না বা পারোনি সেইগুলো অবশ্যই লিখে নেবে, নোট করে নেবে। যেগুলো পেরেছো না করলেও হবে, যেগুলো পারোনি বা অজানা সেগুলো অবশ্যই নোট করবে। তো আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম। আমাদের যে ক্লাস যেগুলো আমরা করাচ্ছি বিভিন্ন চ্যানেলে হচ্ছে দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি, এই চ্যানেলগুলো তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পাশাপাশি TWS একাডেমি আমাদের অ্যাপ আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করো। সেখানে আমরা বিভিন্ন পরীক্ষার ওরিয়েন্টেড ব্যাচ কিন্তু করাচ্ছি। অবশ্যই যদি ব্যাচ নিতে চাও যুক্ত হতে হবে TWS একাডেমি অ্যাপে। পাশাপাশি আমাদের ফ্রি ক্লাসগুলো ইউটিউবে পাচ্ছ, এগুলো তোমরা ফলো রাখো। আশা করি তোমাদের উপকার হবে। ক্লাসগুলো দেখতে থাকো এবং প্রত্যেকে নিয়মিত একটা নিজস্ব রুটিন করো, যে অন্তত আমি 6 থেকে 8 ঘন্টা রেগুলার পড়বো, এই মানসিকতাটা আগে তৈরি করো। দেখবে অটোমেটিক্যালি তুমি রাস্তা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, লেগে থাকো 6 মাস থেকে 1 বছর, দেখবে ঠিক তুমি কোথাও না কোথাও জায়গায় দাঁড়িয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।